রেজওয়ানার স্টেটমেন্ট যে আমরা তাদেরকে আসতে দেই নাই। তা তুমি আসতে দেওয়ান কে? সরকার? আমি রেজওয়ানা একা না, ইউনূস সরকার। তারা কে? ইলেকশনে কে আসবে না আসবে, ইলেকশনে কে আসবে না আসবে সেটা তো জনগণ করবে, তাই না? আর তুমি আসতে দেবে না বুঝলাম, কিন্তু তুমি এমনভাবে ইলেকশন রেজাল্টটাকে তুমি ম্যানিপুলেট করলে যে বিএনপি 2/3 মেজরিটি নিয়ে আসে। এই 2/3 মেজরিটি নিয়েও আমার একটা বিরাট প্রশ্ন আছে, কারণ আমাদের অভিজ্ঞতা ভালো নয়। নির্বাচনকে ঘিরে আপনার একটি বক্তব্য বেশ আলোচনা চলছে রাজনীতিকদের মধ্যে। সে সূত্র ধরে আজ আমি আবার এসেছি আপনার কাছে। আপনি সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসানকে বলেছেন বিএনপিকে কেন তুঠার দিলেন, জবাবে তিনি আপনাকে কি বলেছিলেন? না, আপনাকে ধন্যবাদ। আমি আনন্দিত যে আপনি এই প্রশ্নটা আমাকে করেছেন। এটা আমিও ক্লিয়ার করতে চাচ্ছিলাম। রেজওয়ানাকে যে আমি মুখোমুখি এই প্রশ্নটা করেছি তা কিন্তু নয়, আমি টেলিভিশনে তাকে এটা বলেছি যে তুমি কেন দিলে, মানে গণমাধ্যমের মাধ্যমে হ্যাঁ জানিয়ে দিয়েছি, কিন্তু এটা সে কোনো উত্তর দেয় নাই। তো আমি এই কথাটা বলেছি কারণ এর আগে ইলেকশন হওয়ার আগে আমি কিছু আলামত পেয়েছিলাম যে এটা একটা ম্যানেজড ইলেকশন হতে যাচ্ছে। এটা কিন্তু নির্বাচনের আগে। পরবর্তী যখন প্রফেসর ইউনূস ইয়েতে গেলেন, আর লন্ডনে গেলেন বৈঠক করায়, এবং বৈঠক করার ওইখান থেকেই প্র্যাকটিক্যালি উনি নির্বাচনের ঘোষণা দিলেন, তাতে আমার সন্দেহটা আরো বেশি ঘনীভূত হয় আর কি। তো তারপরে রেজওয়ানা একটা ইন্টারভিউ দিয়েছিল কোন একটা সাংবাদিকদের কাছে যে আমরা উগ্রবাদীদেরকে দমন করার জন্য যা করার তা করেছি। তো উগ্রবাদী মানে কি, সে কাকে মিন করেছে? জামাতকে? জামাতকে একটা উগ্রবাদী দল? জামাত তো একটা সাংবিধানিক প্রক্রিয়ার ভিতরে আছে। যে সমস্ত দলরা আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করে, যে হিজবুল তাহরির, আহসানুল্লাহ, কি যেন একটা আছে, কতগুলি দল আছে না, সালাফি গ্রুপ, যারা গুপ্ত রাজনীতি চালায়, তাদেরকে আমরা উগ্রবাদী বলি। জামাতে ইসলাম তো একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে রাজধানী করে, তাদেরকে উগ্রবাদী বলাটা আমার মনে হয় এটা অনেক নয়, মানে ঠিক নয়, সঠিক নয়। উনি বলতে পারতেন যেটা দক্ষিণপন্থী, মানে কঠিন দক্ষিণপন্থী দলকে আমরা আসতে দেই নাই। কট্টর বলতে পারতেন নাকি? কট্টর বলতে পারতেন, কঠিন দক্ষিণপন্থী বলতে, হ্যাঁ কট্টর বলা যায়, যে তাদেরকে আমরা আসতে দেই না। কিন্তু প্রশ্নটা হলো যে আপনি কে তাদেরকে আসতে দেওয়ার আর না দেওয়ার? আমার কাছে জিনিসটা অত্যন্ত মর্মাহত লেগেছে। আমি এই পয়েন্টটা বড় ক্লিয়ার করতে চাই। বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ হওয়ার পর থেকেই প্রশ্ন আছে। সেই 73 যে নির্বাচন হয়েছিল সেখান থেকে শুরু করে প্রত্যেকটা কয়েকটা, মাঝখানে কয়েকটা বাদে যেগুলি কিছুটা গ্রহণযোগ্য হয়েছিল, অত বেশি বিতর্কিত হয় নাই, সেগুলো হয়েছে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে যেগুলো হয়েছে। এছাড়া আর হাসিনা আসার পর থেকে, ক্ষমতায় আসার পর থেকে তো নির্বাচন প্রক্রিয়া বলতে কিছু বাংলাদেশে ছিলই না। তো আমরা যখন গণতন্ত্রের কথা বলি তখন আমাদের সবার মনে রাখতে হবে, সে ডানপন্থী, বামপন্থী, সেন্ট্রিস্ট, নাগরিক সমাজ, এটা নিয়ে কোনো রকম নাটক করা চলবে না। আমাদের সবার দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আমাদের দেশে একটা নির্বাচন প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা স্বচ্ছ এবং ফেয়ার। লোকে নিজের পছন্দ মতো তাদের প্রতিনিধি বেছে নিয়েছে, যেটা ইন্ডিয়াতে হয়। ইন্ডিয়াতে তো কোনো বিতর্ক হয় না তাদের নির্বাচন নিয়ে। তো আমি যেটা আশা করেছিলাম যে 24-এর অভ্যুত্থানের পরে প্রফেসর ইউনূস যখন ইন্টারিম গভর্নমেন্টের ক্ষমতা নিলেন এবং সংস্কারের কথা হলো, বাংলাদেশ একটা গণতন্ত্রের পথে নতুন কাঠামোর দিকে এগিয়ে যাবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করেছিলাম যে আমরা এমন একটা নির্বাচন করব
যে এই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন হবে না, কারণ আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের জনগণের কাছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কিন্তু নির্বাচনটাকে তো আপনার বিতর্কিত করা হয়েছে। বিতর্কিত করা হয়েছে নানাবিধ কারণে। প্রথম কথা হলো, নির্বাচন কমিশনার দেখা গেছে, আমি কাগজে কলমে এগুলো প্রমাণ দিতে পারবো না, কিন্তু তারা বিএনপির চাপই হোক বা ইন্টারিম গভর্নমেন্টের চাপই হোক, আপনার আমাদের যে পিআরওতে যা আছে, পিপলস রিপ্রেজেন্টেটিভ অর্ডারে, যে যারা ঋণ খেলাপি তারা নমিনেশন পাবে না, জি, অথবা যাদের দ্বিজাতীয় দ্বৈত নাগরিকত্ব আছে তাদেরকেও আপনার দেওয়া যাবে না। কিন্তু ইলেকশন কমিশন কিন্তু দিয়েছে, এগুলো রয়েছে। হ্যাঁ দিয়েছে, এবং বলেছে আপনারা ভালো হয়ে যান। তো এটা কি ধর্ম প্রচার নাকি, যে আপনি ধর্ম প্রচার করে বলবেন যে ভাই আপনি ভালো হয়ে যান? এটাও তো একটা প্রশ্নবোধক কথা, কারণ আমরা কোনো ঋণ খেলাপি দ্বৈত নাগরিক যারা ইলেকশন করে আমার ক্ষমতায় বসবে এরকম তো আমরা চাই নাই। তো সেটা নিয়েও আমার কাছে খুবই একটা প্রশ্ন ছিল, আর সেই প্রশ্নটাকে দৃঢ় করেছে রেজওয়ানার স্টেটমেন্ট যে আমরা তাদেরকে আসতে দেই নাই। তা তুমি আসতে দেওয়ান কে? সরকার? আমি রেজওয়ানা একা না, ইউনূস সরকার। তারা কে? ইলেকশনে কে আসবে না আসবে, ইলেকশনে কে আসবে না আসবে সেটা তো জনগণ করবে, তাই না? আর তুমি আসতে দেবে না বুঝলাম, কিন্তু তুমি এমনভাবে ইলেকশন রেজাল্টটাকে তুমি ম্যানিপুলেট করলে যে বিএনপি 2/3 মেজরিটি নিয়ে আসবে। এই 2/3 মেজরিটি নিয়েও আমার একটা বিরাট প্রশ্ন আছে, কারণ আমাদের অভিজ্ঞতা ভালো নয়। শেখ মুজিবুর রহমান যখন ওভারওয়েলমিং ভিক্টরি নিয়ে 73 ইলেকশনে জিতে আসলেন, তার ফলাফল কি হয়েছে আপনিও জানেন আমিও জানি। উনি বলেছিলেন বাংলাদেশে কোনো অপোজিশন নাই। তো অপোজিশন ছাড়া কি ডেমোক্রেসি হয় নাকি? তারপরের থেকে শুরু করে অপোজিশনকে ক্রমান্বয়ে কেমন করে কোণঠাসা করা যায়, ইলেকশনের থ্রুতে হোক, পার্লামেন্টারি প্রসিডিওর থ্রুতে হোক, নাগরিক সমাজের বিভিন্ন বক্তব্যের দ্বারা হোক, অপোজিশনকে কোনো সময় আমরা দাঁড়াতে দেই নাই। অপোজিশন কিন্তু একটা প্রতিষ্ঠান, গণতন্ত্রের একটা বিরাট প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান, এটাকে ছাড়া গণতন্ত্র হতে পারে না তো। আর এবং অপোজিশন কিন্তু সরকারের শত্রু না, অপোজিশন কিন্তু সরকারের সঙ্গে মিলেই কাজ করে, তবে তাদের কাজ হলো সরকারের ভুল ত্রুটিগুলি ধরিয়ে দেওয়া, সেটা মানুষের জন্যই করে। তো আমরা কোনো সময় ঐতিহাসিকভাবে আপনার অপোজিশনকে দাঁড়াতে দেই। এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। নেহরু যখন ক্ষমতায় আসলো ভারত স্বাধীন হওয়ার পরে, তখন ওনার পার্লামেন্টে ওনার, যেহেতু সে স্বাধীনতা সংগ্রামের নায়ক, তার কংগ্রেস তো একেবারে বিশাল ভোটে জিতে এসেছিল, তার ওখানে তারা বিরোধী দল খুব কম সংখ্যক ছিল। কিন্তু নেহেরু পার্লামেন্টের প্রসিডিওর, যখন পার্লামেন্ট বসতো এবং পার্লামেন্টের কার্যকলাপ চলত, তখন উনি একেবারে সজ্ঞানেই অপোজিশনকে বেশি সময় দিতেন, যে অপোজিশন যেন কথা বলতে পারে। যেরকম প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট যেটা পাশ করলো ইন্ডিয়ান পার্লামেন্টে, সেই সময় নেহরু অপোজিশনকে কথা বলতে দিয়েছে, কারণ প্রিভেনশন ডিটেনশন অ্যাক্টটা কিন্তু অপোজিশনের বিরুদ্ধেই ব্যবহার করা হয় ইউজুয়ালি। এটা ব্রিটিশরা করেছিল, পরে ইন্ডিয়ান পার্লামেন্টও এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের অংশ করে নেয়। আমাদের পাকিস্তান আমলেও ছিল, এখনও আছে, এখন এটার নাম বদলে, নামটা আর নাই। কিন্তু অপোজিশনকে উনি অনেক সময় দিয়েছিলেন, অপোজিশন যেন একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতে পারে। তা আমাদের দেশে কিন্তু সেটা হয় নাই, সেভাবে অপোজিশনকে আমরা মনেও করি নাই, অত মনে করেছি শত্রু, তাকে কি করে দমাতে হবে। হ্যাঁ, কিন্তু অপোজিশন শত্রু না, পুলিশ পাঠানো, হ্যাঁ, অপোজিশন তো পার্ট অফ দি গভর্নমেন্ট। এটা যে ইংল্যান্ডে বলে না, হিজ ম্যাজেস্টিস লয়াল গভর্নমেন্ট, লয়াল অপোজিশন, তার
আমি রাষ্ট্রের প্রতি অনুগত্য, কিন্তু যে সরকার পরিচালনা করছে তাকে আমি অপোজ করব নানা বিষয়ে, পলিসি ম্যাটারে। দাঁড়াতে দেওয়া হয় নাই। তা আমার স্বপ্নভঙ্গের কারণ হলো যে আমি ভেবেছিলাম এবার একটা নতুন ইলেকশন একটা এক্সাম্পল হবে, যে আমরা গর্বভরে বলতে পারবো যে আমরা একটা ইলেকশন করতে পারি। সেই ইলেকশনটা ফ্রি, ফেয়ার, এবং জামাতে ইসলাম তো কোনো সময় সরকার গঠন করতে পারতো না, কয়েকটা সিট বেশি পেত, আর বিএনপি 2/3 পেত না। আর 2/3-এর ইতিহাসও কিন্তু আমাদের খুব খারাপ। শেখ মুজিবের আমলে দেখেছি, 2001 থেকে 2026 পর্যন্ত দেখেছি, ওই 2/3 নিয়ে অনেক কিছু হয়েছে, কিন্তু বিএনপির আমলে সেই সময় অনেক আপনার রাষ্ট্রবিরোধী কাজ হয়েছে। 2001 থেকে 6-এর মধ্যে বলছেন? হ্যাঁ হ্যাঁ, সেই সময় তো 2/3 পেয়েছিল এই কোয়ালিশনটা, বিএনপি এবং জামাত মিলে। তো সেই সময়তে তারা র্যাব তৈরি করলো, তারপরে আপনার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলো। এই যে টুকু, যিনি এখন আবার বিদ্যুৎ মন্ত্রী, উনি তো এমন শুনেছি কারণ আমরা কাগজে পড়েছি, কাগজে ক্লিপিং এখনো আছে, যে তাকে বাধ্য হয়ে সে খালেদা জিয়া সরিয়ে দিয়েছিল। এখন 2/3-এরা যে পেল, 2/3-এর ইতিহাস তো খুব ভালো না। এই জন্য আমি বারবার বলছি যে 2/3 দিলা কেন, 2/3 দিলা কেন। এখন দেখেন সরকার অপোজিশনকে পাত্তাই দিচ্ছে না, যা খুশি করছে, মানেই না। তুমি বড় জোর ওয়ার্কআউট করবে, তাতে আমার কি আসে যায়। এতে হয় কি, সরকারটা তখন সংসদীয় স্বৈরাচার হয়, মানে সংসদের থ্রুতে স্বৈরাচারিত করে। এটা করতে করতে কর্তৃত্ববাদী সরকার হয়ে যায়। কর্তৃত্ববাদী সরকার থাকতে থাকতে সে ফ্যাসিস্ট হয়ে যায়, যেটা শেখ হাসিনা হয়েছিল। শেখ হাসিনা তো 2009 সালে এরকম ছিল না, এতটা ভয়াবহ ছিল না, কিন্তু সে change tv.press এক ফোঁটা হলুদও নেই।